আবহাওয়া বদলের সময় যেসব রোগের প্রকোপে প্রায় ভুগতে হয় টনসিলের সংক্রমণ তার অন্যতম। জিভের পেছনের প্রান্তে গলার দুপাশে যে গোলাকার পিণ্ডটি দেখা যায় তা টনসিল। মূলত নাক, কান, গলা থেকে কোনো প্রকার রোগ জীবাণু শরীরে ঢুকতে বাধা দেয় এই টনসিল। তবে গলার উপরিভাগের দুই পাশে বিস্তৃত টনসিলে কোনো প্রদাহ হলে তখনই তাকে আমরা টনসিল রোগ বা টনসিলাইটিস বলি। সব বয়সী মানুষ এতে আক্রান্ত হলেও 5 থেকে 15 বছরের শিশু কিশোরদের টনসিলাইটিস হওয়ার প্রবণতা বেশি। আর শীত এলে এর তীব্রতা বেড়ে যায় কয়েক গুণ। হ্যাঁ দর্শক, আজ বদ্যিবাড়ির আলোচনার বিষয় শিশুদের টনসিল সমস্যা। এ নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, বিশেষজ্ঞ শিশু রোগ। স্যার, আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা টনসিল নিয়ে কথা বলবো। শুরুতেই যেটি আমরা একদম ওপেনিংয়েই বলছিলাম যে শীত এলেই প্রবণতা বাড়ে, এটা দিয়ে যদি শুরু করতে চাই যে শীত এলে কেন বাড়ে টনসিল? ধন্যবাদ। টনসিল হলো আমাদের শরীরের এক ধরনের, আপনি যেটা বলছিলেন শুরুতেই, যে গলার পিছনের দিকে একটা গোলাকার পিণ্ড আকৃতি একটা জিনিস। এই জিনিসটা সবারই কিন্তু থাকে। আল্লাহ এটা তৈরি করেছে আমাদের শরীরের প্রোটেকশন পাওয়ার জন্য। আমরা যখন শ্বাস প্রশ্বাস নিয়ে অথবা কিছু খেতে যাই, এর ভিতরে যদি কোনো জীবাণু থাকে তাহলে এই টনসিলটা তাকে ধরে ফেলে এটা একটা পুলিশম্যান হিসাবে কাজ করে, অর্থাৎ বডির ইমিউনিটিতে কাজ করে। এখন এই টনসিল যদি কোনো কারণে ইনফেকশন হয়, নিজে ইনফেক্টেড হয়ে গেছে, তাহলে যেটাকে বলা হয় ইনফ্লামেশন অফ দ্য টনসিল, দিস ইজ কল্ড টনসিলাইটিস। তাহলে টনসিল যদি নিজে ইনফেকশন হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায়, তাহলে সে এই বারবার এই প্রদাহর জন্য তার নিজের কিছু ব্যথা উপসর্গ নিয়ে আমাদের শরীরে প্রেজেন্ট করে, এটাকে টনসিলাইটিস বলে। আর টনসিলের যেটা হলো যে আমাদের এই শীতের সময় টনসিলাইটিসটা কেন হয়? এই সময় আসলে আমাদের আবহাওয়া যে আর্দ্রতা কমে যায়, মানুষের শ্বাস প্রশ্বাসে যে ধুলাবালি ঢোকে, হঠাৎ যে ঠান্ডা আবহাওয়ার একটা বিস্তৃত থেকে আরেকটা আবহাওয়াতে প্রবেশ করছে, তখন দেখা যায় যে মানুষের যে ইমিউনিটি থাকে সেটা কিছুটা হ্যাম্পার্ড হয় এবং এই টনসিলে ইনফেকশন হয়, তখন এই টনসিলাইটিসের প্রবলেম হয়। এছাড়া যে কিছু ইনফেকশন এই সময় শরীরে যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আদার যে ইনফেকশন অর্গানিজমগুলো আছে, এই সময়ের এই প্রাদুর্ভাবটা বেশি থাকে। তাছাড়া যে ধুলাবালির কারণে কিছু অ্যালার্জিক কারণে সাধারণত এই টনসিলের প্রবলেম হতে পারে। তা এই শীতকালে সাধারণত এই অ্যালার্জিক প্রবলেমটা, এই বায়ুমণ্ডলের শুষ্কতা বেশি থাকে, যার জন্য ধুলাবালির পরিমাণ ওই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তার জন্য আপনার নাকের ভিতর দিয়ে, শ্বাসের ভিতর দিয়ে এটা বেশি যখন যায়, তখনও আপনার এই প্রবলেমটা বেশি হয়। অর্থাৎ টনসিল থাকেই, টনসিল মানুষের শরীরে থাকে, পরে এতে হচ্ছে প্রদাহ হয়। অর্থাৎ আগে থেকে বা নতুন করে টনসিল হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কাছে যেমন অনেক রোগী এসে বলে, স্যার ওর টনসিল হয়েছে, কিন্তু আসলে আমরা তখন বুঝিয়ে বলি আসলে টনসিলটা ওর ছিল, এই টনসিলটা ইনফেকশন হয়ে সে নিজেই ইনফ্লামড হয়েছে, সে নিজে অসুস্থ হয়ে গেছে। টনসিলের অসুস্থতা, দিস ইজ কল্ড টনসিলাইটিস। আচ্ছা স্যার, এই যে কী ধরনের লক্ষণ প্রকাশ পায় শিশুদের দেহে? ধন্যবাদ। টনসিলের যখন টনসিলাইটিস হয়, টনসিল যখন ইনফেকশন হয়, তখন প্রথম যে উপসর্গটা নিয়ে আসবে যে গলায় ব্যথা। রুগী, বাচ্চারা প্রথমে বলবে যে তার গলায় ব্যথা করছে, ঢোক গিলতে গেলে কষ্ট হচ্ছে, সোর থ্রোট, সে ঢোক গিলতে গেলে একটা পেইনফুল মানে ডিগ্লুটেশন হচ্ছে। তাছাড়া সে বমি করতে পারে, জ্বর, এই ইনফ্লামেশনের সাথে সাথে তার জ্বর আসতে পারে। তারপরে ড্রোলিং, যে সেলাইভেশন হচ্ছে, তার মুখের এক পাশ থেকে সেলাইভেশন হচ্ছে, সে কিছু খেতে পারছে না, এই প্রবলেমগুলো নিয়ে ফেস করে। তারপর ক্রমান্বয়ে যখন এই টনসিলটা ইনফেক্টেড হয়ে অনেক বড় হয়ে যায়, তখন দেখা যাচ্ছে সে বাচ্চা ঘুমাতে গেলে এই টনসিলের সাথে সাথে যদি তার অ্যাডিনয়েড গ্ল্যান্ডও, একটা গ্ল্যান্ড আছে নাকের পিছনে, এই গ্ল্যান্ডটাও যদি ক্রমান্বয়ে ইনফ্লামড হয়, তাহলে তার এরকম কিছু লক্ষণ নিয়ে আসলে আমরা কিছু রোগীর সাথে কথা বলেছিলাম, সেগুলো দেখব যে তারা আসলে কি ধরনের লক্ষণ, এবং আপনি যেগুলো বলছেন সেগুলো আসলে আমরা শুনেছি, একটু দেখবো স্যার। ধন্যবাদ। গলা ফুলে যেত, গলা ব্যথা করতো, খাবার খেতে সমস্যা হইতো, নিঃশ্বাস বেরোতো না, তারপর একটু ব্যথা করতো, তারপর জ্বালা পোড়া করতো, তখন একটু ব্যথা লাগতো, তারপর ওষুধ খেলে একটু কমতো, তারপর আবার একটু বেশি বেড়ে গেছে। ফার্স্টে হলো গলা ফুলে গেছিল দুই ভিতরে, তারপরে খাবার খাইতে সমস্যা হইতো, জ্বর আসতো, ব্যথা করতো, জ্বালা পোড়া করতো, রাতে ঘুমানোর সময় ঘুম আসতে পারতো না, নাক বন্ধ হয়ে আসতো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো,
আর শুইতে পারতো না, শুলে ঘুম থেকে সজাগ হয়ে যেত গা। তারপরে এই যে বমির সাথে রক্ত বেরোইছে। স্যার, যেটা দেখলাম একজন রোগী আমাদের সাথে কথা বলেছে এবং আরেকজন রোগীর অভিভাবক, তারা যেটি বলছেন আপনার লক্ষণগুলোর সাথে অবশ্যই মিল রয়েছে এবং শেষে যে অভিভাবক কথা বলছিলেন তিনি একটা জায়গায় বলছিলেন যে রক্তের সাথে বমি বের হতো, এটার আসলে কারণ কি? ধন্যবাদ। যখন টনসিলটা ইনফেকশন হয়ে তার পেরিটনসিল অর্থাৎ টনসিলের আশেপাশে জায়গাগুলো, যেটাকে আমরা বলি পেরিটনসিলার অ্যাবসেস, বারবার ইনফেকশন হয়ে যাওয়ার পরে এখানে পুজ হয়ে গেছে। এই যখনই পুজ হয় তখনই দেখা যাচ্ছে সে বমি করতে গেলে এই পুজের কিছু অংশ ছিঁড়ে নিয়ে অর্থাৎ টর্শন হয়ে চলে আসে, এর সাথে বমি হতে পারে, বমির সাথে কিছুটা রক্ত আসতে পারে এটাকে। আর তাছাড়া পেরিটনসিলার অ্যাবসেস আবার অথবা টনসিলের নিচেও ইনফেকশন হয়েছে। আমাদের টনসিলটা যে জায়গাটা আছে একটা টনসিলার ফোসা বলা হয়, এই ফোসার চারিপাশে যখন ইনফেকশন হয়ে যায়, তার আশেপাশে যখন ইনফ্লামড হয়ে গিয়ে এখানে পুজ জমে যায়, তখন কিন্তু এই টাইপ প্রবলেম হয়। এবং এই ইনফেকশনগুলো যখন ছড়ায় যায় তখন কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে কখনো কখনো। যেমন একটা বাচ্চার যে টনসিলের ইনফেকশন যদি বারবার হতে থাকে, টনসিলের মেইনলি যে ইনফেকশনটা ভাইরাস দ্বারা, এছাড়া ব্যাকটেরিয়া, একটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে যেমন গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস একটা জীবাণু। এই জীবাণুটা যদি হয় তাহলে এই যে বারবার তার গলার ইনফেকশন হতে এটা তার শরীরের কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াই যেতে পারে। যেমন এর থেকে তার হার্টের প্রবলেম হতে পারে, যেটাকে আমরা বলি রিউমাটয়েড ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে। তারপরে রিউমেটিক ফিভার যেটাকে আমরা বলি। তাছাড়া এখান থেকে কিন্তু তার কিডনিতে প্রবলেম হতে পারে, অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে একটা ডিজিজ হতে পারে। তাছাড়া তার এছাড়া বিভিন্ন কারণে এই টনসিলের থেকে ইনফেকশন হয়ে ইনফেকশনটা যাতে তার রক্তের মাধ্যমে ছড়া যায় তাহলে মাল্টি অর্গানে চলে যেতে পারে। যেমন তার যদি সে হার্ট, লিভার, কিডনি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু প্রবলেমটা হতে পারে। সেই জন্য এই টনসিলের ইনফেকশনটা কিন্তু মারাত্মক। আমরা হেলা নেওয়া উচিত না। টনসিলের ইনফেকশন হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন উচিত এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হবে। বারবার যাতে ইনফেকশন না হয় তার প্রিভেনশন কি এগুলো জানতে হবে, এটা যাতে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এগুলো কিন্তু জানতে হবে। আপনি যদি এটা হেলাই করে দেখেন, একটা বাচ্চা যদি বারবার তার টনসিলে ইনফেকশন হয় কিন্তু তার যেটা হলো এখান থেকে রিউমেটিক ফিভার ডেভেলপ করতে পারে। এই রিউমেটিক ফিভার থেকে কিন্তু তার পরবর্তীতে এই প্যারেন্টসের অজান্তেই বাচ্চাগুলোর হার্ট ভালভগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইভেন তার হঠাৎ দেখা যাচ্ছে যে তার 2 সপ্তাহ 4 সপ্তাহ আগে একটা টনসিলের ইনফেকশন ছিল, আমরা যেটাকে বলি সোর থ্রোট ছিল, গলায় ব্যথা ছিল। এই গলায় ব্যথার থেকে দেখা যাচ্ছে যে তার কিডনিতে হঠাৎ কিডনির প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, মানে কোকা কালার ইউরিন, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। বাচ্চাটার মাথা ব্যথা করছে, অর্থাৎ প্রেশার বেড়ে গেছে, যেটা যে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করে। সিম্পল একটা মানে আমরা যেটাকে হেলায় ফেলায় উড়িয়ে দিই যে আসলে গলার ব্যথা কোনো প্রবলেম না, দেখেন কোথার থেকে তার কিডনিতে প্রবলেম শুরু হয়ে গেছে। সেই জন্য বিশেষ করে গলার ব্যথার যে কোনো জিনিসকে গার্জিয়ানকে সিরিয়াসভাবে নিয়ে উচিত, চিকিৎসকের শরণাপন্ন। স্যার, আপনার কথা থেকেই যদি একটু জানতে চাই যে প্রিভেনশনে কি করতে হবে, সেই প্রশ্নটা আপনার কাছে। ধন্যবাদ। একটা রোগী যখন এই গলার ব্যথা নিয়ে আসবে তখন তাকে ইনিশিয়াল পর্যায়ে কিছু ট্রিটমেন্ট দরকার। আমরা বরাবরই বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তা প্রথমে যদি আমরা প্রিভেনশন করি তাহলে এই জিনিসগুলো হবে না, হচ্ছে না। এই টনসিলের যে প্রবলেমগুলো হয় এগুলো কিন্তু একটা কন্টাজিয়াস ডিজিজ, মানে জীবাণুর মাধ্যমে হয়। তো এই জীবাণু যাতে না ছড়ায় তাহলে কী করতে হবে, প্রথমে তা একটা বাচ্চা অথবা আপনি শুরুতে থেকে যেটা বলছিলেন 5 বছর থেকে 15 বছর বাচ্চাদের সবচেয়ে বেশি হয়। এই বাচ্চাগুলোর যদি প্রথম থেকে ওরাল হাইজিন মেনটেন করা হয়, যে ব্রাশ করতে হবে নিয়মিত, প্রত্যেক দিন ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে, নাস্তা করার পরে ব্রাশ করতে হবে, এবং ঘুমানোর আগে যেটা বিফোর স্লিপ তার মানে এই ব্রাশ করা ম্যান্ডেটরি। এগুলো ইনিশিয়াল পর্যায়ে শেখাতে হবে। তাহলে কিন্তু তার এই অরাল হাইজিন যখনই মেনটেন হচ্ছে তখন কিন্তু তার এই ইনফেকশন হওয়ার পসিবিলিটি কমে যাচ্ছে। এছাড়া তার হাত ধোয়া প্র্যাকটিস করাতে হবে, পার্সোনাল হাইজিন, যে কিছু খেতে যাচ্ছে, কিছু খাবে, খাওয়ার আগে হাত ধুতে হবে, খাওয়ার পরে হাত ধুতে হবে, কোথাও বাইরের থেকে আসার পরে তার হাত পরিষ্কার করতে হবে। তারপরে যখন সে বাইরে যাচ্ছে, গ্রোয়িং বেবিগুলোকে আমরা অলওয়েজ মাস্ক পরাতে নিষেধ করি। তারপরেও যে ধুলাবালির জন্য তার যদি আপনি বাইরে যাচ্ছে তাহলে মাস্কগুলো যদি ইউজ করা হয় তো বাইরের কন্টামিনেশন যে ধুলাবালিগুলো তার ভিতরে ঢুকছে এগুলো হবে না। তারপরে যার অ্যালার্জিক প্রবলেম আছে, তারপরে আদার্স যে রেসপিরেটরি প্রবলেমগুলো আছে, ইভেন অ্যাজমা আছে, আদার্স প্রবলেমগুলো আছে, সে যদি আগের থেকে প্রতি শীতের শুরুতে তার যে কিছু প্রোটেকশন হিসাবে যদি কিছু ভ্যাকসিন আমরা
প্রায়ই বলি যে তার শীতের শুরুতে আমরা যদি ইনফ্লুয়েঞ্জা লাইক ভ্যাকসিনগুলো দিয়ে দিই তাহলে তার এই যে রেসপিরেটরি প্রবলেমগুলো হয় এগুলো হবে না। তারপর যাদের কোল্ড প্রবলেম আছে, ডাস্ট কোল্ড প্রবলেম, কোল্ড অ্যালার্জি আছে, তাদের এই কোল্ড জিনিসগুলো খাবে না, অর্থাৎ ঠান্ডা জিনিস খাবে না, ফ্রিজ থেকে জিনিস খাবে না, আইসক্রিম খাবে না, তাহলে তার এই যে টনসিলাইটিসের যে প্রবলেম, একবার যদি টনসিল ইনফ্লামেটেড থাকে সে কিন্তু বারবার দেখা যাচ্ছে যে সে ঠান্ডা খাচ্ছে, তার আবার টনসিলটা প্রবলেম হচ্ছে, টনসিল বড় হয়ে যাচ্ছে, টনসিলে ব্যথা হচ্ছে। তো এগুলো প্রিভেন্ট করতে হবে। তারপরে তার যেটা হলো সবচেয়ে বড় হলো শীতের শুরুতে আমাদের আরেকটা জিনিস, যে আমাদের যে এখন যে শীতের কাপড় চোপড়গুলো যখন আমরা বের করে ইউজ করাবো, ইউজের আগে ভালো করে পরিষ্কার করতে হবে এবং এই কাপড় চোপড়গুলো রোদে দিতে হবে। তাহলে এখানে দীর্ঘদিন ধরে আগের ইয়ারে যে আপনি এগুলোকে প্রিজার্ভ করে রাখছিলেন এর ভিতরে কিন্তু এক ধরনের ধুলা বালি এবং জীবাণুর হতে পারে। তো এখান থেকেও কিন্তু একটা সংক্রমণ হওয়ার পসিবিলিটি থাকে। স্যার, আরেকটা টার্মস আসলে আমরা শুনতে পাই, মামস। এই মামসটা কি এবং টনসিলের সাথে এই মামসের সম্পর্ক কি? আসলে মামস হলো আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডে এক ধরনের ইনফেকশন হয়। জি, ইনফেকশন হয়, এটা মামস হয়। মামস কিন্তু একটা সিজনাল রোগ এবং একটা নির্দিষ্ট বছরের একটা নির্দিষ্ট টাইমে হয় এবং এটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ। যে একটা বাচ্চা স্কুল গোয়িং বাচ্চাদের একজনের যদি হয়, সবারই দেখা যাবে বাচ্চাদের হচ্ছে, কারণ এক বাচ্চা থেকে আরেক বাচ্চা ছড়ায়। তারপরে যারা বিশেষ করে মাদ্রাসায় পড়ে, যেসব স্টুডেন্টগুলো দেখা যাচ্ছে মাদ্রাসার একটা স্টুডেন্টের, অর্থাৎ ক্রাউড প্লেসে এটা সাধারণত একজনের হলে সবারই হওয়ার পসিবিলিটি থাকে। এবার মামস, অনেকেই মামসটা নিয়ে প্রেজেন্ট করে যে আমাদের কানের পাশে হঠাৎ দেখা যাবে ফুলে গেছে, ফুলে গিয়ে কানের পাশে যে গর্তটা আছে, একটু খাজ আছে, এটা টোটাল মিলে ফুলে যাবে গিয়ে। তারপরে কি হবে যে আমার ঢোক গিলতে গেলে কষ্ট হবে, ব্যথা থাকবে, প্রচুর পরিমাণে জ্বর থাকবে। এই জিনিসগুলো নিয়ে সাধারণত প্রেজেন্ট করে। এটা একটা নির্দিষ্ট টাইমের পরে নর্মালি সাধারণত এটা ভালো হয়ে যায়। কিছু প্রিভেন্টিভ মেজার নিলে এটা নর্মালি ভালো। দুটো তো দুই জিনিস, দুইটা দুই জিনিস। মামস একটা জিনিস এবং টনসিল আলাদা করবে কি করে? তো মামস হলো যেটা হলো কানের নিচেই ফুলে যাবে এবং মুখের এক সাইড ফুলে যাবে। এটা বাইল্যাটারি হতে পারে, সাধারণত ইউনিল্যাটারি এক পাশেরই বেশি হয়। আর টনসিলাইটিস সাধারণত গলার নিচে, অর্থাৎ আমাদের যে আলা জিবা আছে আমরা যেটাকে বলি, এই জিবার পিছনে দুইটা ছোট ছোট গুটির মতো জিনিস আছে, এইটা ফুলে গিয়ে বড় হয়ে যাবে। তারপরে তার ঢোক গিলতে করলে কষ্ট হবে, ব্যথা হবে, জ্বর থাকবে, তারপরে তার সোর থ্রোট অর্থাৎ গলা একটা আনইউজুয়াল ব্যথার সেন্সেশন থাকবে, সে শ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে, যেটা আপনার এই শুরুতে যে রোগীটা বলছিল যে তার শ্বাস নিতে গেলে কষ্ট হয়, সে ঘুমাতে গেলে শ্বাস প্রশ্বাসে তার কষ্ট হচ্ছে, হা করে ঘুমাচ্ছে, সে উঠে বসে থাকে, ঘুমাতে পারে না। এই প্রবলেমগুলো নিয়ে সেই করবে। এবং যদি কারো টনসিল হয় সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে যদি আসি, চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? আসলে যখন অ্যাকুট টনসিলাইটিসটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাকুট টনসিলাইটিস, অর্থাৎ তার আগে ছিল না, হঠাৎ টনসিলের ইনফেকশন হয়ে তার টনসিলের ইনফ্লামেশন হয়ে টনসিলাইটিস ডেভেলপ করতেছে, এটাকে বলা হয় অ্যাকুট টনসিলাইটিস। আর একটা ক্রনিক টনসিলাইটিস, যে তার বারবার আগের থেকে ছিল, বারবার এটা ইনফেক্টেড হয়ে গিয়ে তার এই প্রবলেমটা পারসিস্ট করছে, এটা ক্রনিক টনসিলাইটিস বলে। তো এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হয় যে অ্যাকুট টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি ডাক্তার, ইএনটি বিশেষজ্ঞ অথবা শিশু বিশেষজ্ঞর কাছে যাওয়ার পরে তারা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওষুধ দেয়। এই যে ইনফেকশনটা দ্বারা হয়েছে, বিশেষ করে ব্যাকটেরিয়া দ্বারা যেটা হয়েছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য কিছু মেডিসিন, অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। আর তাছাড়া পাশাপাশি তাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ, ব্যথা যদি বেশি থাকে এনএসআইডি, আইবুপ্রোফেন অথবা অন্য ওষুধ দিয়ে দেওয়া হয় যাতে ব্যথাটা কমানোর জন্য। তারপরে তার সে ঢোক গিলতে গেলে কষ্ট হয়, তার সেই জন্য তাকে বলা হয় কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করবেন, তারপরে একটু কুসুম গরম পানি খাবেন, তাহলে কিন্তু এটা ইনিশিয়াল পর্যায়ে ভালো যায়। এবং এইটাকে ক্রনিক পর্যায়ে যাতে না যায় তার জন্য তাকে আমি ইনিশিয়াল পর্যায়ে বলছিলাম যে কিছু উপদেশ দেওয়া হয় যাতে বারবার এই জিনিসগুলো না হয়। পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, ওরাল হাইজিন মেনটেন করতে হবে। এবং ক্রনিক পর্যায়ে যখন যাবে তখন অ্যাকচুয়ালি সে বারবার কিন্তু তার ইনফেক্টেড হতে থাকে, এই তার ডেইলি লাইফকে হ্যাম্পার করতে থাকে। স্কুল গোয়িং বাচ্চাদের স্কুলে যাওয়ার প্রবলেম হতে থাকে, তার বারবার এই প্রবলেমগুলো হচ্ছে। সেজন্য ক্রনিক টনসিলাইটিসের ক্ষেত্রে কিন্তু মানে ট্রিটমেন্টের এটা অনেক সময় ভালো হয় না। এই ক্ষেত্রে সাধারণত টনসিলেক্টমি, অর্থাৎ টনসিলটা ফেলে দেওয়া লাগে, অপারেশন করা ফেলে লাগে। এই যে অস্ত্রোপচারের বিষয়ে আসছিলাম, যে অস্ত্রোপচার করা লাগে, কিন্তু কখন আসলে অস্ত্রোপচার করতে হয়? এই যে আমি প্রথমে বলছিলাম যে তার যদি মানে একটা ট্রিটমেন্টের পর্যায়ে, ছাটেন পর্যায়ে তার ভালো হচ্ছে না, সে বারবার তার ইনফেকশন হচ্ছে, এবং এই টনসিলের পাশাপাশি আমি যেটা শুরুতে বলছিলাম তার অ্যাডিনয়েড গ্ল্যান্ড তো ইনফেক্টেড হয়ে গেছে, যাওয়ার পরে অ্যাডিনো টনসিলাইটিস একটা টার্ম আমরা বলি, দুইটা গ্ল্যান্ডে ইনফেকশন হয়ে গিয়ে তার বারবার ক্রনিক অ্যাডিনো টনসিলাইটিস ডেভেলপ হচ্ছে। সে শ্বাস প্রশ্বাসে তার কষ্ট হচ্ছে, হা করে নিঃশ্বাস নেই, ঘুমের ভিতরে সে ঘুম থেকে জেগে উঠে যাচ্ছে,
একটা গ্রোয়িং এজের বাচ্চা যদি তার মানে যেটা একেবারে স্লিপ অ্যাপনিয়া বলি, সোনোরিং, জি, নাক ডেকে ঘুমাচ্ছে, তাহলে দেখা যাবে তার ব্রেনের অক্সিজেনের পরিমাণ কম পাচ্ছে। তার গ্রোয়িং তার ব্রেনের অক্সিজেনেশন কম হলে তার ব্রেন ডেভেলপমেন্ট কম হবে। জি। এই ক্ষেত্রে সাধারণত আমরা যারা শিশু বিশেষজ্ঞ ইএনটি স্পেশালিস্ট আছে যারা, তাদেরকে এটাকে টনসিলেক্টমি করে ফেলতে বলা হয়, যে আপনি আপনার বাচ্চার এটা যেহেতু গ্রোয়িং এজে আছে, এটা অপসারণ করে ফেলে দেওয়া হয়। অপসারণ করে ফেলে দিলে তাহলে আপনার পার্মানেন্ট একটা সলিউশন হলো, যে আপনার এই বাচ্চার যে তার ডেইলি লাইফে ঝ্যাম্পারটা হচ্ছে, বারবার ইনফেকশন হচ্ছে, তার স্কুল গোয়িং প্রবলেম হচ্ছে, তার খেলাধুলার প্রবলেম স্যার, হচ্ছে। যেহেতু ছোট থেকেই ছোট যদি কারো অপারেশন করা হয় সেক্ষেত্রে ফেলে দেওয়া হচ্ছে, এবং আমরা শুরুতেই বলেছি যে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক কিছু থেকে রক্ষা করে, সেক্ষেত্রে পরবর্তীতে এটা কোনো সমস্যা হয় কিনা ফেলে দেওয়ার ফলে? ধন্যবাদ। আমাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আল্লাহ প্রদত্ত অনেকগুলো সিস্টেম আছে। জি, তার ভিতরে টনসিল একটা ফার্স্ট লাইনের একটা মানে পুলিশম্যান হিসাবে কাজ করে। তো এটার পরেও তো অনেকগুলো আমাদের শরীরে নিজস্ব যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, আদার এগুলো আছে, কিন্তু এটা ফেলে দিলে তার কোনো খুব বেশি ক্ষতি হবে না। অন্যান্য সিস্টেমগুলো তাকে অ্যাক্টিভ করে রাখবে। এবং একবার অপসারণ করলে তারপরে কি এটা একবারে নির্মূল করা সম্ভব? অর্থাৎ কারো যদি 10 বছরে অপারেশন করা হয়, সেটা কি তার যখন 20-25 বা তার চেয়ে বেশি বয়সে গিয়ে কোনো সমস্যা করবে কিনা? না, ধন্যবাদ। টনসিল যদি একবার অপারেশন করে ফেলা হয়, এটা রিকার করার পসিবিলিটি টোটালি 0%। জি, কিন্তু টনসিলের সাথে যে অ্যাডিনয়েড গ্ল্যান্ড থাকে, যেটা আমরা অ্যাডিনো টনসিলেক্টমি করছি, অ্যাডিনো টনসিলেক্টমি করার পরে অ্যাডিনয়েড গ্ল্যান্ডের কিন্তু রিকার করার পসিবিলিটি 5 থেকে 10%। জি, অনেকেই বলে যে তার বাচ্চার সোনোরিংয়ের প্রবলেম হচ্ছিল, ঘুমের প্রবলেম হচ্ছিল, আমি তো অপারেশন করছি, তাহলে আবার সিমটম কেন ডেভেলপ হচ্ছে? করলেন, ওই যে রিকার করার একটা পসিবিলিটি থাকে। জি। কিন্তু টনসিল একবার ফেলে দিলে টনসিল জনিত যে কারণে মানে ইনফেক্টেড কারণে যে তার প্রবলেমগুলো হতো, এই প্রবলেমগুলো আর হবে না। কিন্তু পরবর্তীতে তার যে অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা যদি একই সাথে অপারেশন করা হয়, তো এইটা রিকার করার পসিবিলিটি তখন আসলে করণীয় কি? তখন যদি আবার থাকে, তাহলে আমরা সাধারণত ইনিশিয়াল পর্যায়ে থাকলে আমরা কিছু মেডিসিন ইউজ করি, তার নেজাল মানে স্টেরয়েড জাতীয় এক ধরনের স্প্রে আছে, এই জাতীয় ইউজ করি, যাতে এইটা না হয় তার জন্য কিছু অ্যান্টিবায়োটিক একটু দিয়ে রাখা হয়, ব্যথার ওষুধ দিয়ে রাখা হয়। এবং যদি বারবারই তার এই প্রবলেমটা ওই আবার অ্যাডিনয়েড গ্ল্যান্ডের জন্য হচ্ছে, তাহলে একজন ইএনটি স্পেশালিস্ট ডিসিশন নেবে তার আবার মানে স্যার, রিকারেন্ট একদমই শেষ দিকেই চলে এসেছি আমরা। একদম সর্বশেষ যদি জানতে চাই যে যাদের টনসিল হয়েছে তারা কি খাবেন এবং কি খাবেন না? ধন্যবাদ। যদি তার কোনো খাবারে অ্যালার্জিক জাতীয় প্রবলেম থাকে, তাহলে অ্যালার্জি জাতীয় খাবারগুলো খাবে না। তারপরে তার যদি ঠান্ডা জাতীয় কোনো প্রবলেম থাকে, ঠান্ডা অর্থাৎ কোল্ড অ্যালার্জি থাকে, তাহলে কোল্ড খাবারগুলো অ্যাভয়েড করে চলতে হবে। জি, পাশাপাশি যে তার সবসময় একটা কুসুম গরম খাবার খাবে, তরল জাতীয় খাবার বেশি খেতে হবে যদি টনসিলাইটিস ইনিশিয়াল পর্যায়ে থাকে, কুলকুচি করতে হবে, তার অরাল হাইজিন মেনটেন করতে হবে, এবং সবসময় সে চেষ্টা করবে ফ্রিজ থেকে কোনো জিনিস বের করে খাবে না। তারপরে যে এখন শীতকালের সময় বাইরে যাওয়ার সময় অবশ্যই গলায় একটা মাফলার জাতীয় কিছু ইউজ করবে, আমরা যেটাকে বলি কানটুপি। এই কানটুপি জাতীয় জিনিস ইউজ করলে হয়তো কানের যে ইটের এগুলো থাকে, এগুলো তার হবে না, যেটা ঠান্ডাজনিত কারণে যেটা হচ্ছে না। আর সবসময় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই সময় তো বাসায় অনেকেই ফ্যান ইনিশিয়াল পর্যায়ে এই রাত্রের দিকে একটু গরম আছে, ওই রাতের দিকে একটু ঠান্ডা পড়ছে, তাই ফ্যান যে চালানোর ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যাতে ফ্যানগুলো ইনিশিয়াল পর্যায়ে যাতে বন্ধ করে রাখা হয়, তাহলে শেষ রাত্রে যে শীত একটু ঠান্ডা পড়ে, এই ঠান্ডাজনিত কারণে যাতে বাচ্চার আবার গলায় কোনো ব্যথা না হয়, এটা খেয়াল করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে বদ্যিবাড়িতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলেছি শিশুর টনসিল সমস্যা নিয়ে। নানা সমস্যার কথা বলা হয়েছে, সমাধানের কথা বলা হয়েছে। সবশেষ এতটুকুই বলতে চাই যে সচেতন হন, তাহলেই সম্ভব এই টনসিল থেকে মুক্ত থাকা। আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সমস্যা নিয়ে, অন্য কোনো সমাধান নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।